আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং ও বীমার একটি অধ্যায় আলোচনা করার জন্য। আজকে আমি যে অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অর্থের সময় মূল্য, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি অর্থের সময় মূল্য কি। সবাই একটু লিখে নেব। অর্থের সমমূল্য হচ্ছে সময়ের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অর্থের সমমূল্য। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমি আরও 5 বছর আগে হাজীগঞ্জে, এনায়েতপুর থেকে হাজীগঞ্জে রিক্সা ভাড়া দিতাম 20 টাকা, কিন্তু এখন এই সময়ে এসে অর্থাৎ 5 বছর পরে এখন আমি কিন্তু 50 টাকার নিচে দিতে পারি না। অর্থাৎ এই যে সময়ের সাথে রিক্সা ভাড়ার যে পরিবর্তনটা, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। অথবা 5 বছর আগে আমি কিটক্যাট চকলেট কিনতে পারতাম, একটা কিটক্যাট চকলেট কিনতে পারতাম ধরেন 15 টাকা দিয়ে, কিন্তু একই কিটক্যাট চকলেট 5 বছর পরে অর্থাৎ এখন এসে আমাকে ক্রয় করতে হয় 30 টাকা দিয়ে। তার মানে এই যে সময় চলে গেল, সময় চলে যাওয়ার সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয়েছে এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এই চ্যাপ্টারটি করার জন্য আমাদেরকে দু ধরনের টার্ম শিখতে হয়। একটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য, আরেকটি হচ্ছে অর্থের বর্তমান মূল্য। এখানে অনেকগুলো সূত্র রয়েছে প্রিয় শিক্ষার্থী। এই সূত্রগুলো আপনি সবগুলো মুখস্থ করে কিন্তু মাথায় রাখতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমি আবারও বলছি, কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমি আজকে মূলত আপনাদেরকে এই কৌশলগুলো শিখাবো, কিভাবে আপনি আসলে একটা বা দুইটা সূত্রের মাধ্যমে সবগুলো সূত্র কৌশলের মাধ্যমে আপনি শিখে রাখতে পারবেন। সেই জিনিসটি আজকে একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন আপনারা। আমরা প্রথমেই ভবিষ্যৎ মূল্যের সূত্রগুলো একটু লেখার চেষ্টা করব। সূত্র শেখার ক্ষেত্রে আমাকে দুই ধরনের সূত্র আমাকে শিখতে হবে। একটা হচ্ছে এককালীনের সূত্র, আরেকটি হচ্ছে বার্ষিক ভিত্তির সূত্র। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এই এককালীনের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো একটু সবাই লিখে ফেলবো। সবাই কষ্ট করে একটু লিখে নিব। যেমন আমরা প্রথমে ভবিষ্যৎ মূল্যের ফর্মুলাগুলো শিখব। ফিউচার ভ্যালু সমান পি যোগ পি গুণ এন গুণ আই। এটা হচ্ছে আমার, এই ফর্মুলাটা হচ্ছে আমার সরল সুদের ক্ষেত্রে। ভবিষ্যৎ মূল্যের সরল সুদের ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্যের সরল সুদের ক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন, যেখানে পি বলতে প্রিন্সিপাল অর্থাৎ আসল টাকাকে বোঝাবে, এন বলতে বোঝাবে বছরকে অথবা সময়কে, একইভাবে আই বলতে বোঝাবে সুদের হারকে। শিক্ষার্থী লক্ষ্য করেন, পি বলতে বোঝাবে আসল অথবা প্রিন্সিপাল অ্যামাউন্টকে, এন বলতে বোঝাবে নম্বর অফ ইয়ার্সকে অর্থাৎ বছর বা সময়কে, এবং আই বলতে বোঝাবে সুদের হারকে। এটা হচ্ছে ফিউচার ভ্যালুর সরল সুদের ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলাটা প্রয়োগ করব। আচ্ছা, এগুলো কিন্তু এককালীনের ফর্মুলা। দেখেন এরপর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে দেখেন, ফিউচার ভ্যালু পিবি 1 প্লাস আই পাওয়ার টু দি এন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন, এখানে পিবি বলতে আসল টাকাকে বোঝাবে, আমরা একটু লিখে নিব। পিবি বলতে আসল টাকাকে বোঝাবে, আই বলতে আগের মতোই, আই বলতে সুদের হারকে বোঝাবে, এন বলতে বোঝাবে বছর অথবা সময়কে। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় যে ফর্মুলাটি লিখলাম, 2 নম্বর যে ফর্মুলাটি লিখলাম, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি নির্ণয়ের, চক্রবৃদ্ধির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য সূত্র। আমরা যে ফর্মুলাগুলো শিখতেছি সেগুলো হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র।
ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সরল সুদের ফর্মুলাটা প্রথম শিখলাম, আর দ্বিতীয়টা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা আমরা শিখলাম। অর্থাৎ এই চক্রবৃদ্ধি সুদ বলতে বোঝাবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর সরল সুদ বলতে বোঝাবে সিম্পল ইন্টারেস্ট। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নে যদি এম এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে কি পরিবর্তনটা ঘটবে দেখেন 3 নম্বরে আমি লিখলাম ফিউচার ভ্যালু পিবি 1 প্লাস আই ভাগ এম। এই এম এর ব্যাপারটা বা এম এর ব্যাখ্যাটা আমি আপনাকে দিচ্ছি। এটাও চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রশ্নে যখন আপনি এম এর মান পাবেন তখন মূল সূত্রতে আই এর নিচে এম ভাগ হবে এবং এন এর সাথে এম গুণ হবে। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটু বলে নিতে চাচ্ছি, যদি প্রশ্নে এম এর মান খুঁজে পান তাহলে মূল সূত্রে আই এর নিচে এম ভাগ দিবেন এবং এন এর সাথে কি গুণ দিবেন, এম গুণ দিবেন। প্রিয় শিক্ষার্থী, আপনি কিভাবে বুঝবেন প্রশ্ন দেখে যে এম এর মান আছে কিনা, সেই বিষয়টি একটু আপনারা ক্লিয়ার হয়ে যান। সেই বিষয়টি সবাই একটু ক্লিয়ার হয়ে যান যে আমি কিভাবে বুঝবো প্রশ্ন দেখে এম এর মান আছে কিনা। যদি প্রশ্নে বলা থাকে মাসিক, খেয়াল করবেন, যদি প্রশ্নে বলা থাকে মাসিক তাহলে বুঝবেন এম এর মান হচ্ছে 12। যদি প্রশ্নে বলা থাকে দ্বিমাসিক তাহলে বুঝবেন এম এর মান 6। যদি প্রশ্নে বলা থাকে অর্ধবার্ষিক, তাহলে এম এর মান বুঝবেন 2। যদি প্রশ্নে বলা থাকে ত্রৈমাসিক তাহলে বুঝবেন এম এর মান হচ্ছে 4। যদি প্রশ্নে বলা থাকে সাপ্তাহিক তাহলে বুঝবেন এম এর মান 52। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করেন আপনি কিভাবে বুঝবেন যে এম এর মান আছে কিনা প্রশ্নে। আপনি দেখবেন প্রশ্নের মধ্যে যদি মাসিক কথা বলা থাকে, অর্থাৎ মাসে সুদ প্রদান করে, অর্থাৎ সুদ প্রদান কতবার করে, 12 বার করে। আবার দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাসে একবার করে, তাহলে বছরে 6 বার করে। অর্ধবার্ষিক মানে 6 মাসে একবার সুদ দেয়, অর্থাৎ বছরে তাহলে কয়বার দেয়, 2 বার দেয়। অর্থাৎ এখানে এম বলতে বোঝাবে বছরে আমি সুদ কয়বার প্রদান করতেছি। এই কথাগুলো যদি প্রশ্নে থাকে, যেমন মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, সাপ্তাহিক অথবা দৈনিক, যদি বলে দৈনিক তাহলে আপনি এম এর মান দিবেন 365। তাহলে এই শব্দগুলো অর্থাৎ এই কথাগুলো যদি থাকে তাহলে আপনি সূত্রের মধ্যে কি ইউজ করবেন, এন ইউজ করবেন। অর্থাৎ সূত্রের মধ্যে আই এর নিচে এম ভাগ দিবেন, ইন্টারেস্টের নিচে এম ভাগ দিবেন, পাশাপাশি এন এর সাথে কি গুণ দিবেন, এম গুণ দিবেন। তাহলে আমার প্রথম সূত্রটি হচ্ছে সরল সুদের, দ্বিতীয় সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধির, তৃতীয় সূত্রটিও চক্রবৃদ্ধির, তবে এক্ষেত্রে সূত্রটি হচ্ছে এম এর মান দেওয়া থাকলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে সূত্রগুলো শিখলাম এগুলো কিন্তু এককালীনের, অর্থাৎ এককালীন অর্থ জমা দিলে ভবিষ্যতে আমি কি পরিমাণ টাকা পাবো সেটা আমি যে পদ্ধতিতে শিখবো সেই পদ্ধতিগুলোর সূত্র আমি এখানে আসলে আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, ভবিষ্যৎ মূল্যের এবার আমরা শিখবো ভিত্তির ফর্মুলা। ভবিষ্যৎ মূল্যের ভিত্তির ফর্মুলাগুলো আপনি কিভাবে শিখবেন সেটা আমি এখন একটু আলোচনা করব। সবাই খুবই ঠান্ডা মাথায় এবং মনোযোগের সাথে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। আপনার আন্তরিকতা কিন্তু আপনার এই শিখার যে প্রক্রিয়া সেটাকে অনেক সহজ করে দিবে। আচ্ছা, একটু লক্ষ্য করেন, এবার আমরা শিখবো বার্ষিক ভিত্তির ফর্মুলা। এটাকে আমরা বলি এনুইটি। এখন আমি কিভাবে বুঝবো যে প্রশ্ন দেখে এনুইটির অঙ্ক? ভিত্তির যে সংজ্ঞাটা, বার্ষিক ভিত্তির যে সংজ্ঞাটা সেটা হচ্ছে সমপরিমাণ অর্থ, খেয়াল করবেন এটা একটু লিখে রাখেন সবাই, সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর প্রাপ্তি বা প্রদানকে বলা হয় ভিত্তি অথবা বার্ষিক ভিত্তি। আমি আবারও বলছি,
সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর প্রাপ্তি বা প্রদানকে বলা হয় ভিত্তি অথবা কিস্তি। যাই হোক, আমরা প্রথমেই যে ফর্মুলাটি শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। ফর্মুলা ফিউচার ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি। একটু লক্ষ্য করবেন, তাহলে আপনাদের সূত্রটা শেখাটা অনেক সহজ হয়ে যাবে। এ ভাগ আই 1 প্লাস আই পাওয়ার টু দি এন বিয়োগ 1 বিয়োগ 1। এটা হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটির ফর্মুলা। এক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ ভাগ আই 1 প্লাস আই পাওয়ার টু দি এন বিয়োগ 1। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যদি এম এর মান থাকে প্রশ্নে, তাহলে সূত্রের কি প্রভাব পড়বে? সূত্রতে প্রভাব পড়বে আই এবং আই এর নিচে এম ভাগ হবে, এন এর সাথে এম গুণ হবে। তাহলে আমার যদি একই ফর্মুলায় দেখেন, একই ফর্মুলায় আমি যদি অঙ্ক করতে চাই, এই এম এর মান থাকলে আই এর নিচে কি ভাগ হবে? এম ভাগ হবে। 1 প্লাস আই ভাগ এন, এন গুণ এন বিয়োগ 1। অর্থাৎ আপনি যদি প্রথম সূত্রটি পারেন, দ্বিতীয়টি অটোমেটিক পারবেন। কিভাবে? আপনি জানেন যদি প্রশ্নের মধ্যে এম এর মান দেওয়া থাকে, তাহলে আই এর নিচে এম ভাগ হয়, এন এর সাথে এম গুণ। অর্থাৎ প্রথম সূত্রটি পারলে দ্বিতীয়টি পারবেন। এখানে যে দুটি সূত্র লিখছেন, এগুলো হচ্ছে বছরের অথবা মেয়াদের শেষে, প্রিয় শিক্ষার্থী, বোঝার চেষ্টা করবেন। এই দুইটা সূত্র ইউজ হবে। এই দুইটা সূত্র অবশ্যই অ্যানুইটি কিভাবে বুঝবেন? নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ অর্থ প্রাপ্তি বা প্রদানকে বলা হবে ভিত্তি অথবা বার্ষিক ভিত্তি। তো ফর্মুলা ইউজ করবেন। আবার দেখবেন যে নির্দিষ্ট সময়ের শেষে হইলে সূত্রে দুইটা, নির্দিষ্ট সময়ের শেষে ভিত্তির অঙ্ক যদি শেষে হয়, তাহলে দুইটা ফর্মুলা ইউজ হবে। প্রথমটা হচ্ছে এম এর মান না থাকলে, আর দ্বিতীয়টা হচ্ছে এম এর মান থাকলে। একইভাবে আমি যদি আরো একটা ফর্মুলা ইউজ করতে চাই, ফিউচার ভ্যালু অ্যানুইটি, দেখেন আমি এখানে ডিউ কথাটা লিখলাম। এই ডিউ কথা কেন লিখেছি একটু পরে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। এখানে লিখলেন আই ভাগ এ ভাগ আই 1 প্লাস আই পাওয়ার টু দি এন বিয়োগ 1। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখেন এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর ফর্মুলা, এটা 3 নম্বর ফর্মুলা। খেয়াল করবেন প্রথম ফর্মুলাটির সাথে এই তৃতীয় ফর্মুলাটি কিন্তু সেম। দেখেন এখন কথা হচ্ছে যে আমি যখন আমি ডিউ লিখবো, ডিউ দ্বারা আমি কি বুঝাবো? ডিউ দ্বারা আমি বুঝাবো অ্যানুইটির মেয়াদের শুরুর অঙ্ক, মানে সময়ের শুরুতে যদি অ্যানুইটির অঙ্ক হয়, তাহলে এই সূত্রটি ইউজ হবে। তাহলে এখানে বাড়তি কোন জিনিসটা লিখতে হবে? বাড়তি জিনিসটা লিখতে হবে 1 প্লাস আই। তার মানে মেয়াদের শুরুতে যদি অ্যানুইটির অঙ্ক হয়, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। মেয়াদের শুরুতে যদি অ্যানুইটির অঙ্ক হয়, তাহলে শেষের এবং শুরুর যে পার্থক্যটা সেটা হচ্ছে 1 প্লাস আই। অর্থাৎ মেয়াদের শুরুতে হইলে 1 প্লাস আইটা অ্যাড হবে, মেয়াদের শেষে হইলে 1 প্লাস আইটা কি হবে না? অ্যাড হবে না। তাহলে একইভাবে আমি 4 নম্বর যে ফর্মুলাটা ফিউচার ভ্যালু অ্যানুইটি, এখানে ডি এর ফর্মুলা। এবার আমি কি করব? আমি এম এর মান প্রয়োগ করব। অর্থাৎ প্রশ্নে যদি এম এর মান থাকে এবং অঙ্কটা যদি অ্যানুইটির হয়, পাশাপাশি অঙ্কটা যদি মেয়াদের শুরু হয় এবং অ্যানুইটির হয়, সেক্ষেত্রে আমি এম এর মান কিভাবে প্রয়োগ করব? আমি জানি যে আই এর নিচে এম ভাগ হয়, অর্থাৎ মূল সূত্রতে আই এর নিচে এম ভাগ হবে 1 আই ভাগ এম, এন এর সাথে এম গুণ হবে বিয়োগ 1। এদিকটা হচ্ছে 1 প্লাস আই ভাগ এম। প্রিয় শিক্ষার্থী, আমরা ফিউচার ভ্যালুর যে ফর্মুলাগুলো রয়েছে, টাইম ভ্যালু অর্থাৎ অর্থের সময় মূল্য নির্ণয় করার জন্য ফিউচার ভ্যালুতে যেই ফর্মুলাগুলো রয়েছে, এই ফর্মুলাগুলো সম্পর্কে আজকে একটু পরিচিত হলাম। এবং আপনি দেখেন, আপনি কিন্তু সূত্র শিখেছেন মূলত প্রথমটা, এই প্রথম সূত্রটা আপনি শিখেছেন, অর্থাৎ মুখস্থ করেছেন অথবা ভালো করে বুঝেছেন। আর যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যে ফর্মুলাটা আছে বোর্ডের মধ্যে, এগুলো কিন্তু আপনি টেকনিক অর্থাৎ কৌশল প্রয়োগ করেই আপনি কি করছেন? মনে রাখছেন অথবা মনে রাখবেন অঙ্ক করার সময়। এতে করে আপনার চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই আজকে জানলাম
যে টাইম ভ্যালু অফ মানির ভবিষ্যৎ মূল্যের এককালীনের ফর্মুলাগুলো জানলাম, আর এখন জানলাম বার্ষিক ভিত্তির ফর্মুলাগুলো। একইভাবে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জেনে যাব প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাগুলো। দেখেন, টাইম ভ্যালু অফ মানির দুইটা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে ভবিষ্যতের অঙ্ক, একটা হচ্ছে বর্তমানের অঙ্ক। তো ভবিষ্যতের অঙ্ক করার জন্য যেই ফর্মুলাগুলো লাগে আমি সেই ফর্মুলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা একটু কষ্ট করে বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে অর্থের সমমূল্যের মধ্যে, সেগুলো একটু আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব বর্তমান মূল্য নির্ণয়ের এককালীনের ফর্মুলা। দেখেন, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের এককালীনের ফর্মুলাটা হচ্ছে, প্রথমটা হচ্ছে FB 1 প্লাস I পাওয়ার টু দি n। আমরা জানি FB বলতে বোঝাবে ভবিষ্যৎ মূল্যকে, ভবিষ্যৎ মূল্যকে বোঝাবে। আমরা এখন যা টাইম অর্থের সমমূল্যের যে ফর্মুলাগুলো শিখবো সেটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের যে ফর্মুলাগুলো রয়েছে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যেমন এককালীনের ফর্মুলা ছিল এবং বার্ষিক ভিত্তির ফর্মুলা ছিল, একইভাবে বর্তমান মূল্য নির্ণয়েরও এককালীনের ফর্মুলা আছে এবং বার্ষিক ভিত্তির ফর্মুলা রয়েছে। দেখেন, এটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে, প্রথমটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। এছাড়াও দেখেন, প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের আরেকটি ফর্মুলা আমরা জানি যে যদি এম এর মান প্রয়োগ করি, কিসের মান? এম এর মান যদি প্রয়োগ করি, তাহলে আমরা জানি আই এর নিচে এম ভাগ হবে, আই দ্বারা এম ভাগ হবে, পাশাপাশি এন এর সাথে এম গুণ হবে। আই এর নিচে এম ভাগ হবে, এন এর সাথে এম কি হবে? গুণ হবে। তাহলে প্রথম সূত্রটি পারলে দ্বিতীয় সূত্রটি শুধুমাত্র এম এর প্রয়োগ। এম এর প্রয়োগ কিভাবে হয় সূত্রের মধ্যে প্রিয় শিক্ষার্থী? আমি বারবার বলছি যে আই এর নিচে এম ভাগ হবে এবং এন এর সাথে এম গুণ হবে, অর্থাৎ সুদের সাথে ভাগ হবে আর সময়ের সাথে গুণ হবে, অর্থাৎ সুদের সাথে ভাগ হবে, সময়ের সাথে গুণ হবে। আচ্ছা, এবার আমি বর্তমান মূল্যের আপনাদেরকে লিখে দিব বার্ষিক ভিত্তির ফর্মুলা, অর্থাৎ এনইউটির ফর্মুলা, বার্ষিক ভিত্তির ফর্মুলা। একটু মনোযোগ দিতে হবে। বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বার্ষিক ভিত্তির ফর্মুলা যেগুলো রয়েছে ঠিক ভবিষ্যৎ মূল্যের মতোই, তবে এখানে একটু খেয়াল রাখতে হবে। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি, আপনি কিভাবে বুঝবেন এককালীনের ফর্মুলা ইউজ হবে অথবা কিভাবে বুঝবেন এনইউটির অর্থাৎ বার্ষিক ভিত্তির ফর্মুলা ইউজ হবে। আপনি যখন দেখবেন টাকাটা একেবারে জমা করা হয়েছে, তখন আপনি বুঝবেন যে এটা এককালীনের অঙ্ক। আর যদি ভিত্তির অঙ্ক বলে, তাহলে ভিত্তির সংজ্ঞাটা আমি আবারও দিচ্ছি আপনাদের জন্য, যে নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ অর্থ প্রাপ্তি বা প্রদান যখন হবে তখন তাকে বলা হবে ভিত্তি। আপনি প্রশ্ন দেখলেই বুঝে ফেলবেন যে এটা কি এককালীনের অঙ্ক নাকি বার্ষিক ভিত্তির অঙ্ক। আমরা যখন অঙ্ক করব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। এখন আমরা বার্ষিক ভিত্তির একটা ফর্মুলা শিখবো। যেমন প্রেজেন্ট ভ্যালু এনইউটির বার্ষিক ভিত্তির ফর্মুলা হচ্ছে এ ভাগ আই 1 বিয়োগ 1 প্লাস আই পাওয়ার টু দি n। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। যদি আমি এম এর মান প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে? আমি জানি যে এম এর মান প্রয়োগ করলে আই এর নিচে এম ভাগ হয়, একইভাবে আই এর নিচে এম ভাগ হয়, এন এর সাথে এম গুণ হয়। আচ্ছা, এই দুইটা ফর্মুলা হচ্ছে কিসের? এই দুইটা ফর্মুলা হচ্ছে যদি মেয়াদের শেষে হয়। এনইউটির ক্ষেত্রে মেয়াদের শেষে হলে দুইটা ফর্মুলা, প্রথম ফর্মুলাটা অবশ্যই শিখবেন আর দ্বিতীয় ফর্মুলাটা কৌশলের মাধ্যমে মনে রাখবেন। কিভাবে? আপনি জানেন যে যখন এম এর মান দেওয়া থাকে প্রশ্নে, তখন মূল সূত্রে আই এর নিচে এম ভাগ হয় এবং এন এর সাথে কি গুণ হয়? এম গুণ হয়। এবার আমরা প্রেজেন্ট ভ্যালু এনইউটি ডিউ শিখবো। প্রেজেন্ট ভ্যালু এনইউটি ডিউ বলতে অগ্রিম বোঝাবে অথবা মেয়াদের শুরুতে বোঝাবে। ডিউ অর্থাৎ মেয়াদের শেষে এবং শুরুর যে পার্থক্যটা, সেটা আমরা ভবিষ্যতে শিখেছিলাম যে প্রথমে আমি মেয়াদের শেষের সূত্রটা দিয়ে দিব, শুরুর ক্ষেত্রে মেয়াদের শেষের সূত্রটা আমি একটু লিখে ফেলবো দেখে। দেখেন, আমি হুবহু প্রথম সূত্রটা লিখে ফেললাম দেখে। 1 যোগ আই পাওয়ার টু দি n। তাহলে পার্থক্য কি? শুরুর এবং শেষের পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র 1 প্লাস আই। তার মানে লাস্টের যে দুইটা সূত্র, সেটা হচ্ছে মেয়াদের
শুরুতে। যদি এনএটির অঙ্ক মেয়াদের শুরুতে হয় তাহলে মেয়াদের শেষের যে ফর্মুলাটা সেটা লিখে শুধুমাত্র 1 কি দিবেন, আই দিবেন। তার মানে শুরু এবং শেষের পার্থক্যটা হচ্ছে 1 আই। এভাবে কৌশলের মাধ্যমে মনে রাখবেন। এছাড়া দেখেন আরো রয়েছে প্রেজেন্ট ভ্যালু ইউনিটি ডিউ। এবার কোনটা ইউজ করবো আপনারা সকলে বুঝতে পারতেছেন যে এবার আমি এম এর মান প্রয়োগ করবো। আমরা জানি এম এর মান প্রয়োগ করতে মূল সূত্রতে আই এর নিচে এম ভাগ দিতে হয়। একইভাবে এখানেও আই এর নিচে আমি কি ভাগ দিব, এম ভাগ দিব, এবং এন এর সাথে কি গুণ দিব, এম গুণ দিব। আই এর নিচে কি ভাগ দিব, এম ভাগ দিব। তাহলে আসলে আপনি একটু ভালো করে যদি লক্ষ্য করেন, আপনি প্রথম সূত্রটি শুধুমাত্র এনএটির ক্ষেত্রে শিখেছেন, আর বাকি যে তিনটা, এই তিনটা কৌশলে আপনি মনে রেখেছেন। প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য হচ্ছে এম এর, আবার তৃতীয়টার সাথে চতুর্থটার পার্থক্য হচ্ছে কিসের, 1 2 3 4। আবার বলছি, প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য হচ্ছে এম এর, আর তৃতীয়টার সাথে চতুর্থটার পার্থক্য এম এর। তবে মেয়াদের শেষে এবং শুরুর পার্থক্য হচ্ছে শুধুমাত্র 1 আই। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে ফর্মুলাগুলো আমি আজকে আপনাদেরকে লিখে দিলাম, আপনারা অবশ্যই বাসায় একটু এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করেন। আপনারা যদি ফর্মুলাগুলো সফলভাবে প্র্যাকটিস করতে পারেন, চর্চা করতে পারেন, তখন দেখবেন যখন আমি অঙ্ক ধরবো আপনাদের জন্য কিন্তু অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। আমি আশা করব সকলেই এই ফর্মুলাগুলো খুব গুরুত্বের সাথে বাসায় চেষ্টা করবেন। আমার বিশ্বাস আপনারা যদি বাসায় এই ফর্মুলাগুলো সুন্দর করে দেখেন, আপনাদের এই চ্যাপ্টারটা অনেকটা ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে। আর আমরা পরবর্তী লেকচারে আমরা গাণিতিক যেই বিষয়গুলো রয়েছে সেই অর্থাৎ অর্থের সময়মূল্যের গাণিতিক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই, আমি আবারও বলছি, আপনারা সবাই বাড়িতে এই ফর্মুলাগুলো একটু নিজে নিজে লিখার এবং বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় যদি আপনারা বাড়িতে চেষ্টা করেন খুব সহজেই সফলভাবে শেষ করতে পারবেন। আমি এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।